बंगालियों की विरासत को फिर से जीवित करके और लोगों को जोड़कर आगे बढ़ाने का काम कर रहे हैं। इंजीनियर है সবাইকে নমস্কার জানাচ্ছি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। মঞ্চে এই অত্যন্ত শ্রদ্ধেয় মঞ্চে উপস্থিত রয়েছেন এই হাজারীবাগ জেলা অধ্যক্ষ অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার ভাই বিবেক সিং মহাশয়, আপনাকে নমস্কার। উপস্থিত আছেন এখানকার অত্যন্ত বলিষ্ঠ পত্রকার সুকল্যাণজি, আপনাকে নমস্কার। উপস্থিত আছেন বলিষ্ঠ সমাজসেবী সোমনাথজি, আপনাকে নমস্কার। উপস্থিত আছেন এই জেলার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যকর্তা হরিশ শ্রীবাস্তব ভাই, এমন একজন ভাই যাকে যখনই ফোন করে তুলে উনি যা যা দরকার সবকিছু করে দেয়। আপনাকে নমস্কার এবং ধন্যবাদ। এবং উপস্থিত আছেন এখানকার মন্ত্রী মহামন্ত্রী সুনীলজি, আপনাকেও নমস্কার। উপস্থিত আছেন আপনারা আমার অত্যন্ত প্রিয় ভাই বোনেরা, যারা বহুদিন আগে পশ্চিমবঙ্গ ছেড়ে এখানে আসতে কোনো কারণে বাধ্য হয়েছেন, এখানে রয়েছেন কর্মরত অবস্থায়। এবং এখান থেকে আমি জানি যে আপনাদের হৃদয়ে বাংলা কিন্তু বাস করছে, বাংলা কিন্তু আপনারা ভালোবাসেন, বাংলায় ফিরে যেতে চান, বাংলায় আপনাদের অস্তিত্ব, আপনাদের ছোঁয়া বাংলায় রয়ে গেছে, যদিও আপনারা এখানেই রয়েছেন কর্মসূত্রে এবং অনেক সমস্যার মধ্যে দিয়ে আপনারা কিন্তু এই ঝাড়খণ্ডের হাজারীবাগে রয়েছেন। আমি একটা জিনিস বলবো আপনাদের প্রথমে, আমি আন্দামানে গেছিলাম, নীল আইল্যান্ডে। আপনারা জানেন যে আন্দামানে প্রায় 90% হচ্ছে বাঙালি। আমি নীল আইল্যান্ডে এই কাজের সূত্রে গিয়ে ওখানকার সেলুলার জেলে গেছিলাম। সেলুলার জেলে গিয়ে আমি দেখলাম, আমি জানতে পারলাম, যেটা আমার কাছে অজানা ছিল, যে এই 1857 খ্রিস্টাব্দে যখন ব্রিটিশ, আপনারা জানেন যে 1757-তে পলাশির যুদ্ধ হয়, 1857 খ্রিস্টাব্দে এখানে একটা সিপাই মিউটিনি হয়, সিপাই বিদ্রোহ, আপনারা হয়তো জানেন। মঙ্গল পান্ডেজি ব্যারাকপুর থেকে সেই বিদ্রোহটা প্রথমে নেতৃত্ব দেন। যেটা আমরা জানি না, হয়তো আপনারাও জানেন না, যে একটা বেঙ্গল আর্মি কন্টিনজেন্ট ছিল ব্রিটিশদের কন্টিনজেন্টের মধ্যে। সেটা পুরোপুরি বেঙ্গল আর্মি কন্টিনজেন্ট, অর্থাৎ সেই কন্টিনজেন্টে 26 জন অফিসার, মিলিটারি অফিসার যারা ছিলেন, তারা সবাই বাঙালি ছিলেন। যখন মঙ্গল পান্ডেজি বিদ্রোহের ঘোষণা করেন, তখন উনি এই কন্টিনজেন্টটাকে ডাক দেন যে বাংলা থেকে যে কন্টিনজেন্ট আছো, তোমরা ওই বিদ্রোহে আমাকে সমর্থন করো, ব্রিটিশদের তাড়ানোর উদ্দেশ্যে। সেই বেঙ্গল আর্মি কন্টিনজেন্ট এই বিদ্রোহ সাপোর্ট দেয় বলে তাদেরকে তুলে নিয়ে গিয়ে আন্দামানের সেলুলার জেলে বন্ধ করে রাখা হয়েছিল। এই 46 জনের মধ্যে 44 অর্থাৎ 44 জন ওখানে ডিটেনশনে মারা যায়, অত্যন্ত কষ্ট পায়, কষ্ট পেয়ে মারা যায়। আজকে আমরা কি এটা জানতাম? আপনারা কি কেউ জানতেন যে বেঙ্গল আর্মির সমস্ত মিলিটারি অফিসারকে, বাঙালি মিলিটারি অফিসারদের সেলুলার জেলে বন্ধ করে রেখেছিল এবং তার 98% মারা যায় ডিটেনশনে? আপনারা কি জানতেন? এটা হচ্ছে বেঙ্গলের বাংলার একটা অদ্ভুত ইতিহাস। এই বাংলা, যে বাংলা অত্যন্ত প্রশস্ত বাংলা ছিল, মানে অখণ্ডিত বাংলা যেটাকে বলা হয়, এই বাংলা এবং পাঞ্জাব, এই দুটো জায়গা ভারতবর্ষের স্বাধীনতার সময় একেবারে পুরো দেশকে পথ দেখিয়েছিল। তাই আমরা বলতাম যে হোয়াট বেঙ্গল থিংকস টুডে, ইন্ডিয়া উইল থিংক টুমরো। এটা কেন বলতাম না, বাঙালিরা যা করে গেছে, যেভাবে দেশকে স্বাধীনতার আন্দোলনে রাস্তা দেখিয়ে মার্গদর্শন করে গেছেন, মাতঙ্গিনী হাজরা যেভাবে বুক পেতে দিয়ে গুলি খেয়েছেন, বিনয় বাদল দীনেশ সাধারণ ঘরের সাধারণ ছেলে রাস্তায় নেমে এসে যেভাবে আক্রমণ করে একটা সাংঘাতিক রাস্তা দেখিয়েছে যে আমরা লড়াই করে স্বাধীনতা আনবো। সুভাষ বোস বেরিয়ে গিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে দেখলাম নীল আইল্যান্ডের একটা জায়গায় ঘেরা আছে, যেখানে সুভাষ বোস প্রথম জাপানি কমান্ডারদের নিয়ে এসে স্বাধীন ভারতের একটা টুকরো তৈরি করেছিলেন, বলেছিলেন এই টুকরোটা আজ স্বাধীন হয়ে গেল। অর্থাৎ the first signs of independence, visible signs of independence was laid by our own leader Subhash Chandra Bose.
তাহলে আজকে যদি ভারতের প্রধানমন্ত্রীর কথা বলা হয় তাহলে বলা যেতেই পারে যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন আমাদের বাঙালির ছেলে সুভাষচন্দ্র বোস। বলতে পারি তো? নিশ্চয়ই নিশ্চয়ই। অথচ দেখুন, আমি যখন দিল্লিতে যখন লাস্ট অ্যাসেম্বলি ইলেকশন হলো আমি গেলাম, আমি দেখলাম 15 লক্ষের উপর বেঙ্গলি রয়েছে, ওখানে বাঙালি রয়েছে, কিন্তু তারা একত্রিত হননি বলে তারা কোনো জায়গায় গিয়ে রাষ্ট্রহিতে কাজ করতে পারছে না। আমরা প্রথম দিল্লিতে বাঙালি প্রকাশ তৈরি করি, সেই বাঙালি প্রকাশ নিয়ে আমরা 16টা জায়গায় আমরা ইলেকশন ক্যাম্পেইনিং করেছিলাম। তার মধ্যে 15 জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট জিতেছে। অর্থাৎ বাঙালিরা যদি সংঘবদ্ধ হন, শুধুমাত্র তারা রাষ্ট্রহিতে, জাতীয়তাবাদের প্রশ্নে, হিন্দুত্বের প্রশ্নে কাজ করবেন তা নয়, হিন্দু ধর্মকে রক্ষা করা, রাষ্ট্রহিতে কাজ করা, এটা বাঙালিদের কর্ম শুধু নয়, বাঙালিদের ধর্ম। তার কারণ হিন্দু জাতীয়তাবাদের পূর্ণভূমি কিন্তু সেই বাংলা। আজকে যে হিন্দুত্ববাদ সমস্ত ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে তার পূর্ণভূমি, দ্য প্লেস অফ অরিজিন ওয়াজ বেঙ্গল। তাই আজকে শ্যামাপ্রসাদ মুখার্জি সাহেব হিন্দু হোমল্যান্ডের জন্য, হিন্দুদের জন্য এক টুকরো জমি তার জন্য লড়াই করে গেছিলেন বলেই আজকে আপনারা এখানে বসে আছেন আর আমি এখানে জীবন্ত অবস্থায় আসতে পেরেছি, জন্মাতে পেরেছি, ওই বাংলার মাটিতে জন্মে বাংলাকে দেখতে পেরেছি। তার কারণ শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের জন্য লড়েছিলেন বলেই। আজকে দেখুন, আমাদের ঐক্যটা খুব দরকার। আমাদের জন্য একটা জায়গা দরকার যেখানে হিন্দু বাঙালিরা মাথা উঁচু করে বাঁচতে পারে, বলতে পারে যে হ্যাঁ, এটা আমাদের জমি। এবং সেটা আমরা করতে পারি যখন আমাদের দৈনন্দিন জীবন, লাইফস্টাইল, যেটা আমরা মেনটেন করে, যে সকালবেলা উঠলাম, ব্রেকফাস্ট খেলাম, স্কুটার বেক করলাম, গাড়ি বেক করলাম, কাজের জায়গায় গেলাম, কাজ করলাম, বাড়িতে চলে এলাম, একটু টি20 ম্যাচ দেখলাম, চা খেলাম, খাবার খেলাম, ঘুমিয়ে পড়লাম। এই যে জীবন, যেটা শুধুমাত্র ব্যক্তি স্বার্থের মধ্যে রয়ে গেছে, confined within the individual and private interest of that individual, এখান থেকে বাইরে বেরিয়ে ন্যাশনাল ইন্টারেস্টে, জাতীয়তাবাদের জন্য, রাষ্ট্রহিতের জন্য যদি আপনারা একটু সময় দেন, একটু চিন্তা করেন, একটু কাজ করেন, তাহলে বাঙালি ঐক্যর মধ্যে দিয়েই ভারতীয় জনতা পার্টির হাত ধরে এবং সবথেকে রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদীজি, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, তার হাত ধরে বাঙালি কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। বাংলায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির সরকার স্থায়ীভাবে আসবে তা নয়, বাঙালিরা যেখানে আপনারা আছেন, আজকে ঝাড়খণ্ডে 40% পপুলেশন বেঙ্গলি স্পিকিং পপুলেশন, হ্যাঁ তো? হ্যাঁ, নিশ্চয়ই। তাহলে আপনাদেরও তো কিছু কথা আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে, কিছু গ্রিভান্স আছে, কিছু ডিমান্ড আছে তো? আপনারা যদি এক হন, আপনারা যদি ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট দেন, হাত ধরেন, তাহলে ভারতীয় জনতা পার্টি এবং আপনারা একটাই বড় সংঘ হবে, রাষ্ট্রবাদের একটা বড় সংঘ, রাষ্ট্রহিতের জন্য কাজ করার জন্য বড় সংঘ। এবং এই কাজের মাধ্যমে, জাতীয়তাবাদের কাজের মাধ্যমে আমরা আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আজকে নরেন্দ্র মোদীজি যেরকম একটা অযোধ্যার মন্দির বানিয়েছিলেন, মানুষ তখন বলেছিল এটা হিন্দুদের জন্য মন্দির। না, নয়, এটা হিন্দু মন্দির না, এটা রাষ্ট্র মন্দির, এটা ভারতের মন্দির। আজকে 370 ধারা যে অবলুপ্ত করলেন, কাশ্মীরকে সঙ্গে এনে জুড়ে দিলেন ভারতের সঙ্গে, সেটা রাষ্ট্রবাদের অন্যতম অঙ্গ। তার কারণ ভারতকে উনি অখণ্ড ভারত ভূমির দিকে নিয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে। আজকে যতগুলো কাজ নরেন্দ্র মোদী করেছেন, কোভিডের সময় কোটি কোটি মানুষকে ফ্রি ভ্যাকসিনেশন দেওয়া, বিদেশে বাইরে, দেশের বাইরে যারা ভ্যাকসিনেশন চেয়েছেন তাদেরও বিনা পয়সায় কোটি কোটি ভ্যাকসিনেশন উনি পাঠিয়েছেন এবং মানুষের জীবন রক্ষা করেছেন। শুধু তাই না, মানুষ সেই সময় বাড়ি থেকে বেরোতে পারছিল না, খেতে পারছিল না, সেই জন্য 80 কোটি রেশন উনি দিয়েছেন। শুধু তাই না, ওখানে থেমে যাননি, জনধন যোজনা, যে এভরি ফ্যামিলি মাস্ট হ্যাভ ওয়ান ব্যাংকিং অ্যাকাউন্ট, মহিলাদের ডিজিটাল লিটারেসি, যে আপনারা মোবাইল দেখতে শিখুন, আপনারা ইন্টারনেট ইউজ করুন। আজকে ভারতের মধ্যে সবথেকে বড় গণতন্ত্র হচ্ছে এই দেশে ভারত,
যেখানে ম্যাক্সিমাম মহিলা জনধন যোজনায় অ্যাকাউন্ট আছে, ডিজিটালি লিটারেট এবং নিজের বিজনেস নিজে করছেন, সেলফ হেল্প গ্রুপের মধ্যে দিয়ে বা অন্য কোনো বিজনেস করছেন, নিজের ফোন ইউজ করে, নিজের ল্যাপটপ ইউজ করে, নিজের অ্যাকাউন্ট থেকে টাকা দিচ্ছেন, ব্যাংক টু ব্যাংক ট্রানজাকশন হচ্ছে। এবং তার জন্য মহিলাদের সশক্তিকরণ করার জন্য যা যা দরকার, যেমন ধরুন হর ঘর জল নল সে জল। কেন কেন তার কারণ মহিলারা অনেক কিলোমিটার এগিয়ে যেতেন, হেঁটে যেতেন, মাথায় করে জল নিয়ে আসতে। রাজস্থান, গুজরাট এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় মহিলাদের যথেষ্ট সময় বেঁচে গেছে, শরীরের যে কষ্ট সেটা বেঁচে গেছে, মেয়েরা পড়াশোনা করার জন্য যথেষ্ট অপরচুনিটি পাচ্ছে। তার কারণ 11 কোটি ঘরে হর ঘর জল নল সে জল, ট্যাপ দিয়ে জল আসছে, নল একদম ঘরের মধ্যে পরিষ্কার স্বচ্ছ জল আসছে। মেয়েদের সম্মানের প্রশ্ন ছিল যখন মেয়েরা বাইরে যেত ভোরবেলা। আজকে 10 কোটি শৌচালয় ঘরের মধ্যে লাগিয়ে দিয়েছেন। তাহলে নারীর সম্মান, নারীর উন্নয়ন শুধু নয়, নারীর নেতৃত্বে উন্নয়ন, উইমেন লেড ডেভেলপমেন্টের কনসেপ্ট প্রথম নরেন্দ্র মোদীজি ভারতবর্ষে নিয়ে এসেছেন। এবং সমস্ত জায়গায় দেখা যাবে যে যেখানে যেখানে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ হচ্ছে, সেখানে সেখানে মনিটরিং এর জন্য, সার্ভেলেন্সের জন্য মহিলাদের নেওয়া হয়েছে, মহিলা গ্রাম পঞ্চায়েতের সাথে অ্যাটাচ করে দেওয়া হয়েছে প্রোগ্রামটা, যাতে মহিলারা এই ধরনের কাজে নিযুক্ত হয়ে শুধু নিজেদের উন্নয়ন না, পড়াশোনা নয়, লিডারশিপ পজিশনে চলে যেতে পারে, ডিসিশন মেকিং পজিশনে চলে যেতে পারে। তাহলে এই যে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং একই সাথে এই সমস্ত দেশের পরিকাঠামো গঠন করা, অর্থাৎ নরেন্দ্র মোদীজির আমলে 50,000 কিলোমিটারের উপরে জাতীয় সড়ক, বাংলা 68টা বন্দে ভারত পেয়েছে, সমস্ত ভারতবর্ষ 315টা মেডিকেল কলেজ পেয়েছে, 22টা এইমস পেয়েছে তো আপনারা জানেন। কংগ্রেস 70 বছরে মাত্র 74টা এয়ারপোর্ট দিয়েছিল। নরেন্দ্র মোদী এই 2011 থেকে প্রায় 90টার উপর এয়ারপোর্ট দিয়েছে, যাতে আপনাদের যাতায়াতের উপরে ফ্লেক্সিবিলিটি অফ ট্রান্সপোর্ট হয়। ইনি হচ্ছেন নরেন্দ্র মোদী। কে? যার কোনো পরিবার নেই, যিনি পরিবারবাদী রাজনীতিতে বিশ্বাস করেন না, যিনি মনে করেন দেশ আমার, আমি দেশের, আর আপনারা সব আমার পরিবার। পরিবার যদি না হতেন তাহলে আজকে পুলওয়ামা আক্রমণের পরেই বালাকোট এয়ার স্ট্রাইক হতো কেন? আজকে পেহেলগাম আক্রমণের পরেই অপারেশন সিন্দুর করে ঘরের মধ্যে ঢুকে মারা। আজকে নরেন্দ্র মোদী আছেন বলেই চাইনিজ প্লেন আমাদের মাথার উপর ঘোরে না। পাকিস্তান ভয় পায় বলেই অভিনন্দন অক্ষত অবস্থায় ফিরে এসেছিল। আজ পর্যন্ত কোনো ইন্ডিয়ান সোলজার অন্য দেশে গিয়ে ধরা পড়ে অক্ষত অবস্থায় ফিরে এসছে, ইতিহাস সেটা বলে না, একমাত্র নরেন্দ্র মোদীর আমলে। তাই আজকে এক ভারত শ্রেষ্ঠ ভারত যে প্রোগ্রামটা এই দিল্লি ভারতীয় জনতা পার্টি নিয়েছে, সেটা হচ্ছে বাঙালিদের এক করা। সমস্ত বাঙালি যারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, এই ঝাড়খণ্ডে লক্ষ লক্ষ বাঙালি আছে, দিল্লিতে 1500 লক্ষ বাঙালি আছে, মণিপুরে বাঙালি, নাগাল্যান্ডে বাঙালি, কর্ণাটকায় বাঙালি। এবং আমাদের একটা অদ্ভুত জিনিস হচ্ছে যে 2,64,00,000 পরিযায়ী শ্রমিক বাইরে চলে গেছে। 2,64,00,000। তাহলে এরা তো বাঙালি, পেটের দায়ী, এরা বাংলা থেকে বাইরে গেছে, কিন্তু বেসিক্যালি দে আর বেঙ্গলি বয়েজ এন্ড গার্লস, যারা ডিউ টু আনএমপ্লয়মেন্ট বেঙ্গল থেকে বাইরে গিয়ে তারা করে খাচ্ছে। তাহলে এই 2,64,00,000 পরিযায়ী শ্রমিক যারা, আপনারা যারা প্রতিষ্ঠিত, আপনারা নন, যারা ছোট ছোট বাচ্চা, ছোট ছোট ছেলে মেয়ে, যারা সবাই পাস করেছে, চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হয়ে যারা বাইরে গেছে, 2,64,00,000 কেন্দ্র শ্রম দপ্তর বলছে। তাহলে কত কোটি বাঙালি বাইরে আছে চিন্তা করুন তো একবার। আমরা যদি 16 লাখ বেঙ্গলি দিল্লিতে পাই, নাগাল্যান্ডে পাই, মণিপুরে পাই, কর্ণাটকায় পাই, দক্ষিণ ভারতে পাই, এবং 2,64,00,000 যদি বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যায়, কত কোটি বাঙালি বাইরে আছে। আমি দুদিন আগে মুম্বাই থেকে ফিরলাম। সায়ন কলিয়ারা অঞ্চলে 3,500 ক্যান্সার পেশেন্টের সাথে কথা বলে এলাম, সবাই বাঙালি। বলছেন যে আমরা বারবার আসি, ওখানে একটা ইনস্টিটিউট আছে অশোক সিংঘল রুগ্ন সেবা সদন, তাতে এরা যায়, চিকিৎসা পায়, বারবার যায়। এখন এরা বলছে যে দিদি, যদি নরেন্দ্র মোদীজির হাত ধরে সরকার হয়, যদি আপনারা আয়ুষ্মান ভারতটা নেন,
তাহলে 5 লক্ষ টাকার বেনিফিটটা আমরা পাই, তাহলে আমরা অন্তত দেশে থেকে চিকিৎসা করাতে পারি। তা নাহলে তো আমরা মরে যাচ্ছি। তাহলে দেখুন, ক্যান্সার পেশেন্টদেরও ট্রিটমেন্ট করার মতো অবস্থা বাংলায় নেই। শিক্ষা তো আপনারা জানেন পুরো ভেঙে পড়েছে। 92% শিক্ষা সরকারের হাতে। স্কুল কলেজে শিক্ষক নেই, শিক্ষকরা রাস্তায় বসে কাঁদছে। আপনারা সবই এখান থেকে কিন্তু খবরে পান, খবরে জানতে পারেন। আপনারা দেখছেন মহিলা সুরক্ষা নেই, আজকে আরজি করতো, কালকে দুর্গাপুর, তো কালকে হাসখালি, তো পরশুদিন কান্দুনি। তো যদি মহিলাদের সুরক্ষা না থাকে, শিক্ষকরা যদি কাজ করতে না পারে, ছাত্ররা যদি পাশ করে চাকরি না পায়, তাহলে এই বাংলার পরিবর্তন দরকার তো, হ্যাঁ কিনা? নিশ্চয়ই দরকার। তাহলে এই বাংলার পরিবর্তনের 3 ধরনের মানুষ থাকবে। এক ধরনের মানুষ আমরা, যারা বাংলায় নিজেরা রাস্তায় দাঁড়িয়ে লড়ছি। এক ধরনের আপনারা, যারা আপনাদের আশীর্বাদ এবং আপনাদের শুভেচ্ছা আপনারা যে যেখানে আছেন সেখান থেকে পাঠাবেন। আর 3 নম্বর হচ্ছে যারা বিদেশে আছেন, আমাদের ডায়াসপোরা, তারা যেভাবে পারেন তাদের সমর্থন চিঠি দিয়ে হোক, বক্তব্য দিয়ে হোক, ভিডিও কলে হোক পাঠিয়ে বাংলার মানুষকে উজ্জীবিত করবেন যে এক হোক। হিন্দুত্ব যদি বাঁচাতে হয়, যদি নিজেদের জায়গা সুরক্ষিত রাখতে হয়, এক হোক। এক হয়ে শুধুমাত্র বাংলার সরকার আর নেতা না, যেখানে যে আছো তারও যাতে শক্তি ওখানে বাড়ে, সেইখানে সরকারের সাথে যাতে বসে বোঝাপড়া করতে পারো, তার জন্য নিজেরা তৈরি হোক। এই উদ্দেশ্য নিয়ে আমার এখানে আসা। আমরা আজকে একটা বিস্তারক প্রোগ্রাম করছি এক ভারত শ্রেষ্ঠ ভারতের মধ্যে, যেখানে আপনাদের মধ্যে যারা চাইবেন ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরে 5 থেকে 7 দিন আপনারা বাংলায় এসে আপনাদের পূর্বপুরুষ যেখানে ছিল, বা আপনাদের বন্ধু বান্ধব যেখানে ছিল, বা আপনাদের আত্মীয় স্বজন যেখানে আছে, সেখানে গিয়ে আপনারা কিরকম আছেন, ইলেকশন কিরকম হওয়া উচিত, কত শান্তি আসা উচিত, পরিবর্তন কেন দরকার, জনসম্পর্ক করে আপনার এরিয়ার মানুষকে বোঝাবেন। 5 থেকে 7 দিন ভারতীয় জনতা পার্টি আপনাদের নিয়ে আসবে এবং এই কাজ করাবে। যারা উইলিং আছেন, ইন্টারেস্টেড আছেন, আজকে আমি নাম নিয়ে যাব, তাদের নাম আমি দিয়ে দেবো। সারা ইন্ডিয়া থেকেই আমরা নাম নিচ্ছি যে কোথায় বাঙালিরা কিভাবে আছে এবং তারা কি করতে চায়। আপনারা 2 দিন আগে দেখেছেন যে আমাদের অনারেবল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে কিভাবে অপমান করা হয়েছে। সাংবিধানিক যে পদ, মহামহিমের পদটা, যিনি আমাদের শুধুমাত্র প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নয়, আমাদের আর্ম ফোর্স, নেভাল ফোর্স এবং এয়ার ফোর্সের সুপ্রিম কমান্ডার, তাকে পর্যন্ত বাংলায় যারা বসে আছেন শাসক দলে এবং যাদের পদগুলো সংবিধান দিয়েছে, তারা সংবিধানকে সম্মান করে না এবং সংবিধানের সেই পদগুলোকে সম্মান করে না। সুতরাং পরিবর্তন আপনারা জানবেন, আজ না হলে কাল আসবে, কাল না হলে পরশু আসবেই। বাংলার মানুষ যারা রবীন্দ্রনাথকে পুজো করে, রবীন্দ্রনাথের কবিতা গান পড়েন, যারা শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্রের লেখা পড়েন, যারা শান্ত ভদ্রলোক, তথাকথিত ভদ্রলোক, তারা এই ধরনের ব্যবহার, এই ধরনের ভাষা, ক্যা ক্যা কু কু ছি ছি ডাম্বা ডুম্বা হুপা হুপা, এই ধরনের ভাষা, এই ধরনের কালচার, এই ধরনের অপসংস্কৃতি তারা বেশি দিন বরদাস্ত করবে না। বাংলায় পরিবর্তন অবশ্যম্ভাবী, আজ নয়তো কাল, কাল নয়তো পরশু, পরশু নয়তো পরে। কিন্তু যতদিন দেরি হবে আপনারা জানবেন ডেমোগ্রাফি ইজ ইন ডেঞ্জার, ডেমোক্রেসি ইজ ইন ডেঞ্জার এবং ডেস্টিনি অফ বেঙ্গল ইজ ইন ডেঞ্জার। এই 3টেকে বাঁচানোর জন্য আমরা মনে করছি যে অত্যন্ত শক্তিশালী লড়াই, ধর্মযুদ্ধের প্রয়োজন হয়ে পড়েছে আজকে এই ধর্মযুদ্ধে রাম রাজত্ব এনে বসাতে গেলে রাবণ রাজত্বকে ঘাড় ধরে বের করে দিতে হবে এবং তার জন্য অল্প শক্তিও কিন্তু আমাদের শক্তির সঙ্গে যদি মিলে যায়, তাহলে সশক্তিকরণের মাধ্যমে বাংলা মুক্তি পেতে পারে। তাই আপনাদের আমি হাত জোর করে রিকোয়েস্ট করব যে আপনারা আসুন, আপনারা বাংলার জনগণকে যতটা পারবেন বোঝান। এখান থেকে চিঠি লিখুন, এখান থেকে ভিডিও করুন, এখান থেকে টেলিফোন কল করুন, পরে বাংলার মানুষকে বোঝান যে হিন্দু, তোমার সময় আর নেই, বেরিয়ে এসো, বেরিয়ে এসে যা করার করো। এই সময় যদি পরিবর্তন হয়, তাহলে বাংলা আবার সোনার বাংলা, সেই কবিগুরুর বাংলা, স্বামী বিবেকানন্দর বাংলা,
রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্রের বাংলা, রামকৃষ্ণ পরমহংসদেব মহাসারদার বাংলায় আবার পৌঁছে যেতে পারবে এই আশা রাখলাম, শুভেচ্ছা রাখলাম। ভারত মাতা কি